নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগতম আমাদের চ্যানেলে সাহিত্য এক্সপ্রেসে। আজ আমাদের চ্যানেলে প্রথমবার এক গোয়েন্দা গল্প পরিবেশন করব। আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। আজ আমাদের চ্যানেলে শুনবেন পৃথ্বীশ পাল সিরিজের গল্প সেন্নাল বাড়ির রহস্য, লেখক অনুরুদ্ধ পাল। তো গল্পের শেষ পর্যন্ত টিকে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইকের ভরসায় আমরা বসে থাকি, সাথে সাথে কমেন্টে পাশে থাকবেন। তবে চলুন শুরু করা যাক সেন্নাল বাড়ির রহস্য। দেশ স্বাধীনের পর প্রায় অনেকগুলো বছর পার হয়েছে, তবুও আজও মেয়েদেরকে নানানভাবে অসম্মানিত ও নির্যাতিত হয়ে যেতে হচ্ছে। ইংরেজরা দেশ ছাড়লেও নারী জাতির প্রতি তাদের যে অত্যাচারিত নিরীক্ষণ, তা পুরুষতান্ত্রিক সমাজে ছড়িয়ে দিয়ে গেছে। এই দেখুন, কথায় কথায় আমার পরিচয়টাই দেওয়া হয়নি। নমস্কার, আমি আদিত্য পাল। আমি বর্তমানে আশুতোষ কলেজের স্নাতক ছাত্র। পড়াশোনার পাশাপাশি আমি লেখালেখি আর আমার কাকুর সাথে বিভিন্ন জায়গায় গিয়ে রহস্য উন্মোচন করে থাকি। এই দেখুন, আমার কাকুর কথা তো বলাই হয়নি। আমার বলতে বাবা ও মা কেউই নেই। আমি তখন খুব ছোট, এক গাড়ি দুর্ঘটনায় আমার বাবা ও মা দুজনেই মারা যান। তখন থেকে আমার কাকুই আমাকে মানুষ করেছে। কাকু লোকমুখে মিস্টার পাল বলেই পরিচিত, কিন্তু কাকুর একটা নামও আছে, পৃথ্বীশ কুমার পাল। বয়স 36, বিবাহিত, বাড়ি থেকে বেরোলে সবসময় ফরমাল শার্ট প্যান্ট পরে, ফর্সা ছিপছিপে চেহারা। নেশা বলতে সামান্য দত্তা সহযোগে পান ও কমোডোরেস গোল্ড ফ্লেক। পেশায় উনি একজন গোয়েন্দা। কাকু তার রহস্য উন্মোচন কেসে আমাকে সাথে নিয়ে যায়, আর সেই ঘটনাগুলি হলো আমার লেখার মূল বিষয়। আমি ওই প্রত্যক্ষদর্শী ঘটনাগুলিকে আমার গল্পের আকারে বিভিন্ন পাঠকদের কাছে তুলে ধরি। এতে অবশ্য কাকু আমাকে অনেক সাহায্য করে। এই এক সন্ধ্যাবেলায় আমি ও কাকু বসার ঘরে বসে আছি। কাকিমা ও কণিকা মাসি রান্নার কাজে বেশ ব্যস্ত। আজ সকাল থেকেই কাকু আর কাকিমার মধ্যে খুঁটিনাটি নিয়ে বেশ কথা কাটাকাটি চলেছে। তার রেশ এখনো পর্যন্ত বেশ আছে। কাকিমা রান্নাঘর থেকেই কাকুকে ঠেস দিয়ে নানান কথাই তা বুঝিয়ে দিচ্ছে। আমি প্রসঙ্গ ঘোরাতে কাকুকে বললাম, আজকের পেপারের ওই বিজয় ভান্ডারীর খবরটা দেখলে? হ্যাঁ, দেখলাম। অত বড় ব্যবসায়ীর মেয়ে রাতারাতি নিখোঁজ, তাও আবার তার স্বামী তার সঙ্গে থাকা অবস্থাতে। এ তো কম বড় কথা নয় দিবাবু। বুঝলাম। আমি পরের কথা বলতে যাব, এমন সময় দেখি হঠাৎ সদর দরজায় কেউ যেন টোকা দিচ্ছে। সেই শুনে কাকু বলল, এমন সময় আবার কি আসলো? দাঁড়া দেখি। আহা, তুমি বসো, আমি যাচ্ছি। এই বলে আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম দরজার ওপারে প্রায় মাঝ বয়স্ক একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। লম্বায় প্রায় 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং কালো, চকচকে শেপ করা দাড়ি, কোট প্যান্ট পরা ও হাতে একটা সুটকেস আছে। আমাকে বলল, মিস্টার পাল বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, আসুন। আমার ওনার সাথে একটু বিশেষ দরকার আছে। ওনাকে ডেকে দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি ভেতরে আসুন, কাকু বাড়িতেই আছেন। আমি লোকটাকে বসার ঘরে নিয়ে গেলাম আর কাকুকে বললাম, উনি তোমার সাথে দেখা করতে এসেছেন। কাকু আমাদের দেখে হাতের বইটা টেবিলে রেখে উঠে দাঁড়িয়ে ওই ভদ্রলোকের প্রতি নমস্কার জানিয়ে বলল, আপনাকে তো ঠিক চিনলাম না, যদিও আমার আন্দাজ অনুযায়ী আপনাকে ভান্ডারী অটোমোবাইলস এর মালিক বিজয় ভান্ডারী পাঠিয়েছেন। হ্যাঁ, কিন্তু সে কথা আপনি জানলেন কি করে? আজকের পেপারের ফ্রন্ট পেজের হেডলাইন আর আপনার কোট পকেটের ওপর ভান্ডারী অটোমোবাইলস এর লোগো, এগুলো থেকে কোনো কিছু অনুমান করা একজন গোয়েন্দার পক্ষে খুব একটা কঠিন নয় মশাই। হ্যাঁ, তা আপনি ঠিক বলেছেন। আপনার পক্ষে অনুমান করা খুবই সহজ। নমস্কার, আমি তপন বসাক, ভান্ডারী অটোমোবাইলসের আমি ম্যানেজার। আমাকে বিজয় বাবু পাঠিয়েছেন আপনার কাছে। উনি নিজেই আসতেন, কিন্তু ওনার মেয়ের নিখোঁজের কথা শোনার পর থেকেই বাড়ির বাইরে একদম বেরোচ্ছেন না। আজ অফিসে উনি আসেননি। আমাকে টেলিফোন করে জানান যে আমাকে আপনার এখানে আসতে হবে। উনি বলেছেন ওনার মেয়ের নিখোঁজের ব্যাপারটার জন্য আপনাকে নিয়োগ করতে চান। উনি চান আপনি এই ব্যাপারটা তদন্ত করুন।
আচ্ছা, বুঝলাম। আপনি কাল যদি একবার বিজয়বাবুর বাড়িতে যান তো খুব ভালো হয়। বেশ, কাল না হয় আমি গিয়ে দেখা করে আসবো। আপনি কখন যাবেন যদি একটু বলেন, আমি তাহলে সেইভাবে বিজয়বাবুকে জানিয়ে রাখবো। কাল সকালে বিশেষ কিছু কাজ রয়েছে, বিকেল 4টে কিংবা 5টার মধ্যে আমি পৌঁছে যাবো। আপনি বিজয়বাবুর বাড়ির ঠিকানাটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এই যে এই কার্ডে ঠিকানা রয়েছে। আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, দেখা হচ্ছে আবার। এই বলে লোকটি কাকুর হাতে একটি কার্ড দিয়ে চলে গেল। আমি কাকুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এটা কেন বললে যে কাল সকালে তোমার কাজ রয়েছে? আদিবাবু, কোনো কেস হাতে নেওয়ার আগে নিজের দিক থেকে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা দরকার। তা না হলে কে সত্য বলছে আর কে তোমাকে মিথ্যে বলছে সেটা বুঝতে সময় লেগে যায়। কাকু কি বোঝাতে চাইছে আমি বেশ বুঝতে পারলাম। পরদিন ঠিক বিকেল 4:30 নাগাদ আমি আর কাকু গিয়ে পৌঁছালাম বিজয়বাবুর বাড়ির সামনে। কাকুর বাজার চেতাকের আওয়াজ শুনে দারোয়ান ছুটে এসে দরজা খুলে দিয়ে বলল, মাফ করবেন সাহেব, আমি একটু ভেতরে গিয়েছিলাম, তাই ঠিক সময় দরজা খুলে দিতে পারি। আমরাও এইমাত্রই আসলাম। বিজয়বাবু আছেন বাড়িতে? হ্যাঁ সাহেব, বাবু বাড়িতেই আছে, আপনারা চলেন আমার সাথে। দারোয়ানের সাথে বাংলোর ভেতরে যেতেই প্রথমে আমার নজর গেল মার্সিডিজ বেঞ্জ ক্লাসিকের দিকে। সম্ভবত এটা বিজয়বাবুরই গাড়ি। বিদেশি আদব কায়দায় বাড়ির ভেতরটা সাজানো। দারোয়ান আমাদের বসার ঘরে নিয়ে গেল আর বলল, সাহেব আপনারা একটু অপেক্ষা করুন, বাবু এক্ষুনি আসছেন। 3-4 মিনিট পর একজন ভদ্রলোক আমাদের সামনে এসে বললেন, নমস্কার পালবাবু, আমি বিজয় ভান্ডারী। আপনারা আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, কলকাতার লোকজন কলকাতার মধ্যে অলিগলি চিনতে বেশি সময় নেয় না। মাফ করবেন, একটু কাজ থাকায় আমি সকালে আসতে পারিনি। ঠিক আছে, ওসব নিয়ে আপনি ভাববেন না। আচ্ছা বেশ। আর এ হলো আমার ভাইপো আদি, আমার সাথে সবসময় থাকে। ওদের ওই মেয়ের রাত থেকে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর স্বামীর সাথে ওদের ফ্যামিলি রিসর্টে ঘুরতে গিয়েছিল, আর ওই দিন রাত থেকেই আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? আর ওর যার সাথে বিয়ে হয়েছে তার সম্পূর্ণ তথ্য আমার লাগবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব বলবো আপনাকে। আচ্ছা আদি, বিজয়বাবু যা যা বলছেন তা সব নোট কর। হ্যাঁ, আমি নোট করছি। আমার মেয়ের নাম প্রণমিতা, ওই আমার একমাত্র মেয়ে। 6 মাস আগে ওর বিয়ে হয়। পিএস গার্মেন্টস এর নাম শুনেছেন? পিএস গার্মেন্টসে বর্তমানে খুব একটা জনপ্রিয়তা না থাকেও শুনেছি। পিএস গার্মেন্টস এর মালিক প্রথম সান্যালের ছেলে রনিত সান্যালের সাথে ওর বিয়ে হয়। ওর শ্বশুর বাড়ি থেকে আজ পর্যন্ত কোনো অভিযোগ আমার কানে আসেনি। যখন আসতো তখন একগাল হাসি নিয়ে আমার কাছে আসতো। বাবা হয়ে দেখে ভালো লাগতো যে মেয়ে সুখেই আছে। কিন্তু হঠাৎ সেদিন রাতে রনিত আমায় টেলিফোন করে বলে যে প্রণমিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একেবারে ভেঙে পড়েছি পালবাবু। অনেক কষ্ট করে মেয়েটাকে একজনের হাতে তুলে দিলাম, আর বিয়ের 6 মাসের মধ্যেই এই ঘটনা। বিজয়বাবু, কিছু যদি মনে না করেন একটা প্রশ্ন করি? হ্যাঁ বলুন। আপনি এক্ষুনি বললেন অনেক কষ্ট করে মেয়েকে একজনের হাতে তুলে দিয়েছেন, কিন্তু আমার ধারণা অনুযায়ী আপনার মতো বড় ব্যবসায়ীর মেয়ের, আর যাই হোক, বিয়ের অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আমার মেয়ের একটি অসুবিধে পালবাবু। অসুবিধে যেমন? আমার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এত বড় সত্যিটা জেনেও প্রমথবাবু এক কথায় রাজি হয়েছিলেন। বুঝলাম। আচ্ছা, প্রমথবাবুর রনিত ছাড়া আর কি কটি ছেলে আছে? প্রমথবাবুর ওই একটি ছেলে রনিত। আচ্ছা, আপনি এ ব্যাপারে আমার কাছ থেকে কিভাবে সাহায্য চান বলুন? পালবাবু, মেয়ে নিখোঁজ হয়েছে শুনেই আমি পুলিশে জানিয়ে তদন্ত শুরু করেছিলাম, কিন্তু
কিন্তু তার এখনো কোনো খবর আসে। তাই আমি চাই আপনি এই ব্যাপারটার দায়িত্বটুকু নিন। আপনার যা পারিশ্রমিক লাগে আমাকে বলুন, আমি দিতে রাজি আছি। না, আপনি এই কেসটা নিন পালবাবু। লোক মুখে আমি অনেক নাম শুনেছি আপনার। আমার বিশ্বাস আপনি ঠিক খুঁজে বের করবেন আমার মেয়েকে। আচ্ছা, সে না হয় নিলাম। আপনি একটা কথা বলুন, আপনার মেয়ের এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল? আপনার কাছে আমি কিছু লুকোবো না পালবাবু। প্রথমেও রাজি হয়নি, কারণ ও একটি ছেলেকে ভালোবাসত। একই সাথে কলেজে পড়াশুনো করত। ছেলে বেকার থাকায় আমি মেনে নিইনি। তারপর অনেক জেদাজেদিতে ও রাজি হয়ে যায়। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হচ্ছে না যে কে এর পেছনে থাকতে পারে? হ্যাঁ, সন্দেহ আমার ওই একজনকেই হচ্ছে। প্রত্যুষ মানে পারমিতা যে ছেলেটিকে ভালোবেসেছিল, ও প্রতিশোধ নেওয়ার জন্য এমন কাজ তো করতেই পারে। আচ্ছা, আমার আর কিছু সেরকম জানার নেই। আপনি অনুমতি দিলে আমি এবার কাজে এগোতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। 1 মিনিট দাঁড়ান, আমি একটু আসছি। এই বলে বিজয়বাবু উঠে চলে গেলেন পাশের ঘরে। মিনিট খানেক পর উনি আসলেন। দেখলাম একটা খাম কাকুকে দিয়ে বললেন, এটাতে আপনার অ্যাডভান্সটা রয়েছে। আচ্ছা, আমাদের এবার বেরোতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমার এই এই নিন, কার্ডটা রাখুন। এই নাম্বারে আমাকে যোগাযোগ করবেন। আচ্ছা, ধন্যবাদ। এই বলে আমরা বিজয়বাবুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়িতে এসে কাকু আমার কাছে থেকে নোটপ্যাডটা নিয়ে সেই যে ঘরে ঢুকলো, তারপর প্রায় 1.5 ঘন্টা হতে গেল উনি বেরোলেন না। তারপর কাকিমাকে দেখি রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে নিয়ে এসে কাকুর ঘরে ঢুকলো। তারপর তুমুল কথা কাটাকাটি শুরু হয়েছে। হ্যাঁ গো, বলি তুমি কি সংসারে কোনো দায়িত্বই নেবে না? এমন চিন্তা ভাবনা নিয়ে বিয়ে করেছিলে কেন, সেটা বলতে পারো আমাকে? ছেলেটার দায়িত্ব কি শুধু আমার একার? সারাদিন কেস আর বই, এগুলো ছাড়া তোমার আর কিছু আছে জীবনে? কাকিমার এই ধরনের কথাতে কোনো কর্ণপাত না করে কাকিমার দিকে একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর বসার ঘরে এসে বসলো কাকু। আমি জিজ্ঞেস করলাম, কেসটা নিয়ে কোনো কিছু বের করতে পারলে? কিছু কিছু জায়গা বুঝতে পারছি, কিন্তু কি জানি চাঁদি, যতক্ষণ না সেই পরিবেশে যাচ্ছি ততক্ষণ কিছুই পরিষ্কার হবে না। কাল সকালে আমাদের একবার প্রণমিতার শ্বশুর বাড়িতে যেতে হবে। আমি বরং বিজয়বাবুকে এই ব্যাপারটা জানিয়ে রাখি। এই বলে কাকু বিজয়বাবুকে টেলিফোনে এই বিষয়ে জানিয়ে দিল। পরদিন সকালে আমি আর কাকু গিয়ে পৌঁছালাম প্রমোদ সান্যালের বাড়িতে। আশ্চর্যজনক বিষয়ে আমার লক্ষ্য পড়ল, এত ধনী ব্যবসায়ী একজন লোকের বাড়িতে কোনো দারোয়ান নেই। সে যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অনেকে এরকম আছেন যারা বাড়িতে দারোয়ান রাখতে চায় না। আমি প্রথমে নেমে দাঁড়ালাম। তারপর কাকু তার চেতক ঠিক জায়গাতে পার্কিং করার পর আমি ও কাকু দুজনে ভেতরে ঢুকলাম। কাকু কাউকে দেখতে না পেয়ে কিছুক্ষণ পর কলিং বেল প্রেস করল। দেখলাম এক ভদ্রলোক গেট খুলে দাঁড়ালো আর বলল, বলুন কাকে চাই? উনি কিছু বলার আগেই ভেতর থেকে কে যেন বলে উঠল, এই রঘু, কে এসেছে রে? সাত সকালবেলা যত সব ঝামেলা, ভালো লাগে না। আর কেউ শান্তিতে থাকতে দিল না। নমস্কার, আমি পৃথ্বীশ কুমার পাল। বিজয়বাবু আমাকে আপনার ঠিকানাটা দিলেন। ওনার মেয়ের নিখোঁজ কেসটা আমি দেখছি। ও আচ্ছা আচ্ছা, ভেতরে আসো। কিছু মনে করবেন না, আমার পুত্রবধূ নিখোঁজ হয়ে যাওয়ার পর মিডিয়া ও পুলিশ এত পরিমাণে বাড়িতে আসছে, আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। বিরক্ত হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। আপনার জায়গায় আমি থাকলে আমিও বিরক্ত হতাম। আচ্ছা, এখন আপনারা ভেতরে আসুন। এই বলে আমিও কাকু সান্যাল বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। এ হলো আমার ভাইপো আদিত্য পাল, আর ও আমার সঙ্গে সবসময় থাকে। আচ্ছা বেশ,
আচ্ছা, আপনার ছেলেকে তো দেখছি না। ও বাড়িতেই আছে, এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। কিন্তু আমার জিজ্ঞাসাবাদে ওনাকে থাকাটা খুবই আবশ্যক। ওনাকে যদি ডাকা যেত তাহলে খুব ভালো হতো। আচ্ছা, ডাকার ব্যবস্থা করি। এই রঘু, এনাদের জল খাবারটা রেডি হয়ে গেলে তোর দাদা বাবুকে একবার ডেকে দিস তো। আচ্ছা, আপনার পুত্রবধূর নিখোঁজের পেছনে আপনার কি রকম মতামত আছে আমাকে বলতে পারবেন? দেখুন, বিজয়বাবুর মেয়ে কোনোদিনও মা হতে পারবে না এই কথা জেনেও আমি আমার ছেলের সাথে বিয়ে দিই, কেননা বিজয়বাবু আমার খুব ভালো ব্যবসায়িক বন্ধু। কিন্তু পরে জানতে পারি ওই মেয়ের একজন প্রেমিক ছিল, যার সাথে প্রায় 4 থেকে 5 বছরের সম্পর্ক। আমার মনে হয় ওই মেয়ে পুরনো প্রেমিকের সাথে কোথাও পালিয়ে গিয়েছে, আর তার সাথে সাথে পুরো সান্যাল বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার পুত্রবধূর নামটা যেন কি ছিল? প্রণমিতা। আচ্ছা, প্রণমিতার যে পুরনো প্রেমিক ছিল, এই বিষয়টি আপনি কার কাছ থেকে জানতে পেরেছেন? অনিল বসা, বলতে পারেন আমার এক প্রকার বাল্য বন্ধু। ও একজন কেমিক্যাল রিসার্চার, আর অনিল প্রণমিতাকে অনেক দিন থেকে চেনে। সেই সঙ্গে প্রণমিতার অতীতটাও খুব ভালোভাবে চেনে। প্রতিমা ও প্রত্যুষ, অর্থাৎ ওই পুরনো প্রেমিকটি আমার বন্ধুর ছাত্রছাত্রী ছিল। আমাদের কথা বলার মাঝে দেখলাম দোতলা সিঁড়ি দিয়ে অর্ধ ঘুমন্ত অবস্থায় কেউ একজন নেমে আসছে, আর নামতে নামতে বলছে, রঘু, এই রঘু, এই এক্ষুনি আমার জন্য কড়া পাকের একটা চা করে আনতো, যা। এই যে আমার ছেলে। বাবা রনিত, একবার এইদিকে আয়। প্রণমিতার ব্যাপারে ওনারা কিছু জিজ্ঞাসা করতে এসছেন। আরে ধর, রোজ রোজ একই ব্যাপার আর ভালো লাগে না। আবার আজ কে আসলো? আরে কাল প্রণমিতার বাবা ফোনে বললেন না যে উনি একজন গোয়েন্দা নিয়োগ করেছেন? উনি এসেছেন, ডিটেকটিভ পৃথ্বীশ কুমার পাল। ডিটেকটিভ লাগিয়ে আর কি হবে? হ্যাঁ, মেয়ে পালিয়েছে পুরনো প্রেমিকের সাথে। আমি কাকুকে দেখলাম চুপচাপ শুধু এই বাবা আর ছেলের কথা শুনে যাচ্ছে, কোনো কথা কাকু বলছে না। তারপর রনিত সান্যাল আবার বলতে লাগলো, আপনার নামটা অনেক বড়, আপনাকে পালবাবু বলেই ডাকছি, কেমন? তা বলুন পালবাবু, কি জানতে চান? তোমার আর প্রণমিতার শেষ কবে দেখা হয়েছিল? 15ই মে রাত। ওই দিন আমি এবং প্রণমিতা আমাদের রিসোর্টে গিয়েছিলাম একটু সময় কাটাবার জন্য। রাতে আমি যখন ডিনার করছিলাম, তখন হঠাৎ করেই পাশের ঘর থেকে আমি প্রণমিতার কথা শুনতে পাচ্ছিলাম না। তারপর খাওয়া শেষ করে আমি প্রণমিতাকে খুঁজতে গেলাম, কিন্তু কোথাও ওকে পাচ্ছিলাম না। তারপর আমি সবাইকে ফোন করে জানাই যে প্রণমিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকু আমাকে ইশারা করে দিল যেন আমি প্রত্যেকটা কথা নোটপ্যাডে নোট করি। যথারীতি আমি ব্যাগ থেকে নোট আর পেন বের করে লিখতে শুরু করলাম। আচ্ছা, ডিনার কি প্রণমিতাই আপনাকে সার্ভ করে দিয়েছিল? আর ঠিক কটার সময় আপনি ডিনার করেছিলেন? না, আমি নিজের খাবারটা নিজে খেতেই পছন্দ করি। আর মাফ করবেন, আমি এত ঘড়ির টাইম অনুযায়ী খাওয়া দাওয়া করি না। আমার আর একটি প্রশ্ন আছে। প্রণমিতাকে আপনি শেষ কি ধরনের পোশাকে দেখেছিলেন? ও যেন কি একটা পরে গিয়েছিল। ও হ্যাঁ, ইয়েস, ও একটা চুড়িদার পরে গিয়েছিল। আমি শেষে ওকে চুড়িদার পরে থাকা অবস্থাতেই দেখেছিলাম। তারপর এখন আপাতত জানি না কি অবস্থায় আছে। আচ্ছা, তোমরা যে রিসোর্টে গিয়েছিলে সেখানের ঠিকানাটা পাওয়া যাবে? হয়তো তথ্য সংগ্রহের কারণে আমাকে একবার ওখানে যেতে হতে পারে। তাহলে আপনাকে বেহালা যেতে হবে। ঠিক আছে, আপনি ঠিকানাটা দিন, যদি দরকার হয় আমাকে যেতে হবে। আমি লক্ষ্য করলাম রিসোর্টে যাওয়ার কথাটা শুনেই রনিত সান্যালের মুখটা খানিকটা হতভম্ব হয়ে গেল। আচ্ছা, বুঝলাম। আমার যা জানা ছিল তা প্রায় সবই শেষ। আমাদের এবার বেরোতে হবে, আর পরে যদি কোনো দরকার হয় আমি আবার আসবো। আর হ্যাঁ, আপনার টেলিফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে রাখবেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি এক এক করে সব বলছি, আপনি কোথাও একটা নোট করে নিন। বেহালা, ঘাটপুকুর মোড়, সান্যাল রিসর্ট। আমি তড়িঘড়ি করে রিসর্টের ঠিকানাটা আর ফোন নাম্বার লিখে নিলাম। অনেক ধন্যবাদ আপনাকে, আবার দেখা হচ্ছে। সান্যাল বাড়ি থেকে বেরোনোর পর আমি কাকুকে জিজ্ঞেস করলাম,
আচ্ছা, এই প্রমোদ বাবু আর রনিত বাবুর কথাবার্তার ধরন তোমার কেমন লাগলো? যতটুকু বুঝেছি ওরা আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে যাচ্ছে, আর ওরা কিছু চাপা দেওয়ার চেষ্টা করছে। আমাদেরকে একজনের সাথে দেখা করতে হবে। তুই তাড়াতাড়ি গাড়িতে উঠে বস। আচ্ছা বেশ। আমি কোনো প্রশ্ন না করে উঠে বসলাম। আমি বেশ বুঝতে পারছি কাকু কোনো রহস্যের গন্ধ পেয়ে গিয়েছে, আর সেটার খোঁজেই আমরা এখন চলেছি। কাকুকে দেখলাম রবীন্দ্রপল্লী যাওয়ার রাস্তাটা ধরে যেতে শুরু করলো। আমি তখনও বুঝে উঠতে পারলাম না যে ওইদিকে কাকু কিসের জন্য যাচ্ছে। মেইন রোড থেকে নামার পর শরৎ সরণী রোড ব্লক এ এর সামনে এসে কাকু উচ্চেতাকটি থামাল। তারপর কাকু বলল, তুই নেমে গিয়ে সামনে দরজার কলিং বেলটা প্রেস কর, আমি আসছি। হ্যাঁ যাচ্ছি। কলিং বেলটা প্রেস করতে যাব, তার সামনে নেম প্লেটটা চোখে পড়ল। তাতে লেখা আছে অরিন্দম মুখার্জি, অ্যাসোসিয়েট প্রফেসর অফ CSIR। কলিং বেলটা প্রেস করার পর একজন ভদ্রলোক গেট খুলে বেরিয়ে আসলো। আমাকে কিছু বলার আগেই তার চোখ পড়ল কাকুর দিকে। একটা বিশেষ দরকারে তোর কাছে এসেছি ভাই। আমি জানি তুই এখন ব্যস্ত থাকবি তো হয়তো। আরে না না, আমার এমনিতেও আজ ছুটি রয়েছে। তুই দিনে এসেছিস, আর তা বাইরে দাঁড়িয়ে কি দরকার মিটিয়ে নেওয়ার? ভেতরে আসবি না বুঝি? আরে আমি যদি খুব ভুল না করি তাহলে এই হলো তোর ভাইপো, তাই না রে? একদম ঠিক ধরেছিস, ওর ভাইপো আমার সঙ্গে সবসময় থাকে। আচ্ছা আচ্ছা, তুই এবার একটু বস তো, তোদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আরে একদম ব্যস্ত হওয়ার দরকার নেই তোকে, আমরা খেয়ে এসেছি, কিছু খাবো না। বন্ধুর বাড়িতে কতদিন পর এলি বল, খালি মুখে চলে যাবি? খাবার হয়? তুই অনিল বসাক নামে কাউকে চিনিস? কি নাম বললি? অনিল বসাক? তুই কি প্রফেসর অনিল বসাকের কথা বলছিস? আরে উনি তো আমার সিনিয়র পোস্টে আছেন। তুই এই কলেজে কতদিন থেকে আছিস জানো? আমি ওই বিগত 3 বছর হতে চললো আর কি। ওই কলেজে চাকরি করছি। কিন্তু কেন বলতো? আচ্ছা, তুই প্রত্যুষ আর প্রণমিতা এই দুই নামের কোনো স্টুডেন্টকে চিনিস? হ্যাঁ, প্রত্যুষকে আমি চিনি তো, খুব ভালো ছাত্র। কিন্তু প্রণমিতার নামটা, প্রণমিতা, ওই নামটা আমার অচেনা লাগছে। কি হয়েছে বলতো, আমার খুলে বল না। মানে এটা কি কোনো নতুন কেস? হ্যাঁ, এটা একটা নতুন কেস। আর তোকে আমি যাদের নামগুলো বললাম তারা এই কেসের মধ্যে জড়িত আছে। এটা একটা মিসিং কেস। মিসিং? কে মিসিং? 15ই মে রাত থেকে প্রণমিতা নামের মেয়েটি মিসিং হয়েছে। আচ্ছা, কিন্তু ওর সাথে প্রত্যুষের কি সম্পর্ক? ভান্ডারী অটোমোবাইলস এর মালিক বিজয় ভান্ডারী একমাত্র মেয়ে হলো প্রণমিতা ভান্ডারী। প্রণমিতা কেমিস্ট্রি স্টুডেন্ট, অর্থাৎ তোর কলেজেরই ছাত্রী, এবং অনিল বসাকের স্টুডেন্ট। কলেজ জীবনে প্রত্যুষ নামে ছেলেটির সাথে প্রেম হয়, একে অপরকে ভালোবাসত। তারপর বিজয়বাবু মেনে না নেওয়ায় এক প্রকার জোর করে বলতে পারিস PS গার্মেন্টস এর মালিক প্রমোদ স্যান্ডেলের সাথে বিয়ে দেয়। বিয়ের 8 মাস পর, অর্থাৎ এই 15 তারিখে রাতে নিখোঁজ হয়ে যায়। বিজয়বাবুর ধারণা প্রণমিতার নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে প্রত্যুষের হাত রয়েছে। শুধু বিজয়বাবুরই না, এটাতে প্রমোদবাবু এবং প্রণমিতার স্বামী অর্থাৎ রনিতেরও একই চিন্তা ভাবনা। হোল্ড অন, দাঁড়া। তুই এক নিঃশ্বাসে এত সব কিছু বলে গেলি? ভাইয়া, আমি কেমিস্ট্রি প্রফেসর মাত্র, গোয়েন্দা না। ক্ষমা কর তুই আমায়, আমার মাথায় এসব কিচ্ছু ঢুকছে না। তার থেকে ভালো তুই কি জানতে চাস সেটা আমায় বল। অরিন্দম বাবুর কথা শুনে কাকু মুচকি মুচকি হাসতে শুরু করলো। তারপর বলল, প্রত্যুষের ব্যাপারে তুই কতটা জানিস, আর ওর বিষয়ে আমাকে কিছু বলতে পারবি? প্রথম কথা হলো, প্রত্যুষ খুব ভালো একজন ছাত্র। ওর মতো মেধাবী ছাত্র কলেজে খুব অল্প সংখ্যকই আছে। আর একটা কথা বলতে পারিস যে অনিল বসাকের মেধাবী ছাত্রদের মধ্যে ও কিন্তু সর্বোত্তম। এমনিতেও ও আজকালকার ছেলেদের মতো দুশ্চরিত্র নয়, কলেজে খুবই শান্ত স্নিগ্ধভাবে চলাফেরা করে। অনিল বাবুর প্র্যাকটিস ল্যাবে ওর সাথে আমার একবার মাত্র পরিচয় হয়েছিল।
ছেলেটাকে দেখে মনে হয়েছিল খুবই মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে এবং খুবই ভদ্র একজন ছেলে। আমার ছেলেটাকে বেশ পছন্দ হয়েছিল, খুব মিশুকে আর কি। আচ্ছা অরিন্দম, তোর কি মনে হয় প্রত্যুষ এই ধরনের কাজ করতে পারে? না না, কি বলছিস, অসম্ভব ব্যাপার। প্রত্যুষের মতো ছেলে এই ধরনের কাজ করতেই পারে না। আচ্ছা বুঝলাম। অনিল বসাকে সম্পর্কে তুই কতটা কি জানিস? না, বিশেষ কিছু ধারণা আমার নেই ওনার সম্পর্কে, কিন্তু ওনার ব্যাপারে কলেজে আমি অনেক ধরনের খারাপ রিপোর্ট পেয়েছি। তা আবার কতটা সত্য কতটা মিথ্যে সেটা কিন্তু আমি জানি না। খারাপ রিপোর্ট মানে অর্থাৎ কি ধরনের? অনিল বাবু নাকি তার ছাত্রীদের দিকে কুনজর দেয় এবং ঘুষ নিয়ে ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষায় পাশ করিয়ে দেয়। এই ধরনের নানান খারাপ রিপোর্ট আমার কানে এসেছে। এতে কতটা সত্য কতটা মিথ্যে আছে আমি ভাই কিন্তু জানি না। প্রত্যুষ আর অনিল বাবুর ঠিকানাটা আমাকে দিতে পারবি যদি কোনো সময় দরকার পড়ে? নিশ্চয়ই, তুই লিখে নে না, আমি বলছি। অরিন্দম বাবু ঠিকানাগুলি বলতেই আমি তড়িঘড়ি করে লিখে নিলাম। আচ্ছা তাহলে এবার উঠি রে, যদি আবার কোনো সময় দরকার পড়ে তোকে কিন্তু একটু বিরক্ত করব। নিশ্চয়ই নিশ্চয়ই। অরিন্দম বাবুর বাড়ি থেকে আসতে আসতেই আমাদের দুপুর 2টো হয়ে গেছে। আসার পর কাকিমার সাথে প্রায় আধা ঘন্টার মতো মনোমালিন্য চলতে লাগলো। তারপর এখন কিছুটা স্বাভাবিক অবস্থায় আসতে কাকু ফ্রেশ হতে গেল। আমি কাকিমার কথা মতো তাড়াতাড়ি ফ্রেশ হতে গেলাম। সকালে ছোটাছুটির কারণে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতে প্রায় বিকেল 5টা হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি কাকু বসার ঘরে বসে আছে, এক হাতে আমার নোটপ্যাড আর এক হাতে ক্যামেন্ডার্স গোল্ড ফ্লেক। সিগারেট খেতে খেতে নোটপ্যাডের দিকে তাকিয়ে খুব গভীর চিন্তা ভাবনায় কিছু ভাবছে। আমি গিয়ে পাশের সোফাতে বসলাম। আমি কাকুকে কিছু জিজ্ঞেস করার আগেই কাকু আমাকে বলল, আচ্ছা আদি, এই কেসে এখনো পর্যন্ত তুই যতজনের সাথে আলাপ করেছিস তাদের কারোর ওপর তোর সন্দেহ হচ্ছে না? সন্দেহ ঠিক না, কিন্তু প্রমোদ বাবু আর রনিত বাবুর কথা বা ব্যবহার কোনোটাই আমার ভালো লাগে। কোন দিক থেকে তোর ভালো লাগেনি? আমার মনে হচ্ছে ওরা যেন অনেক কিছু কথা বলতে চাইছে না, সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই না? বুঝলাম। এই বলে কাকু কাকে যেন টেলিফোন করতে গেল। নামটা শুনে বুঝতে পারলাম বিজয় বাবুকে ফোন করেছে। ফোনে বলছে, নমস্কার বিজয় বাবু, আমি কিছু তথ্য জানার জন্য আপনাকে একটু বিরক্ত করছি। আচ্ছা, শেষ যেদিন আপনাদের সাথে প্রণমিতার কথা হয়, আপনার সাথে কি কি কথা হয়েছিল ফোনে আমাকে বলতে পারবেন? ওর সাথে আমার শেষ কথা হয় 19শে মে সন্ধ্যাবেলা। ও আমাকে ওদের রিসর্টে গিয়ে ফোন করেছিল, আমাকে বলেছিল, বাবা আমি প্রণমিতা। হ্যাঁ মা বল। তুমি অফিস থেকে চলে এসেছো? হ্যাঁ রে মা, এই একটু আগেই আসলাম। আমি সান্যাল রিসোর্টে এসেছি রনিতের সাথে, ওখান থেকেই তোমাকে টেলিফোন করছি। ও তা বেশ, তো এ তো খুব ভালো কথা। জানো বাবা, আজ মায়ের সেই প্রিয় লাল রঙের শাড়িটা পরেছি, তাই আজ মায়ের কথাটা খুব বেশি করেই মনে পড়ছে আমার। মা যদি থাকতো খুব আনন্দ পেত জানো। হ্যাঁ রে মা, প্রকৃতির নিয়মের কাছে যে সবাইকেই হার মানতে হয়। ঠিক আছে, আমি এখন তাহলে রাখছি। তুমি সাবধানে থেকো কিন্তু বাবা, সময় মতো ওষুধগুলো কিন্তু অবশ্যই খাবে। আচ্ছা মা, তুই ভালো থাকিস আর মাঝে মধ্যে ফোন করিস। এই কথাগুলি হয়েছিল ওই দিন, ও তেমন আর কিছু আমাকে বলেনি সেদিন। আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। পরে যদি দরকার হয় আমি আপনাকে নিশ্চয়ই জানাবো। এই বলে কাকু ফোনটা রেখে দিল আর ঠোঁটের কোণে একটা মুচকি হাসি নিয়ে আমাকে বলল, সবাই মুখোশ পরে ঘুরে বেড়ায় আদি, কিন্তু জানে না ওরা যে মুখোশটা পরে সেই মুখোশে আমার চোখ আটকায় না। সঠিক সময়ে ঠিক চিনে নেব। কাল আমরা বেহালা রিসোর্টে যাচ্ছি, তোর যদি কোনো কাজ থাকে আজকের মধ্যে সেরে ফেল, কাল আমরা বেরোবো। বেশ, তাই হবে।
কাকিমা চা দিতে আস্তে আস্তে কাকুর কথা শুনে বলল, তা কাকু আর ভাইপোকে তো আজকাল ধরাই যাচ্ছে না। তা কাল দুপুরে খাবে কিনা একটু বলে দিও, হ্যাঁ? কারণ এই বাড়িতে তো আর টাকা পয়সা দিয়ে ঝি চাকর রাখা হয় না, সকাল থেকে আমাকেই খেটে মরতে হয়। তা আপনারা যদি না খান তাহলে আর রান্না করব না, কারণ আমাদের ভাত খাওয়ার জন্য তো আর 56 ভোগ লাগে না, নুন দিয়েই খেয়ে নিতে পারি। এই বলে কাকিমা রান্নাঘরে থেকে চলে গেল। কাকু মুখ চুন করে বসে রইল, একটা কথাও বলল না। মানুষটা বাইরে যতটা সাহস দেখায়, কাকিমার কাছে যেন সব সাহস কোথায় উধাও হয়ে যায়। পরদিন সকাল 11টা নাগাদ আমরা পৌঁছে গেলাম সান্যাল রিসর্টের সামনে। আগের দিন রাতে প্রমোদ বাবুকে কাকু টেলিফোনে জানিয়ে দিয়েছিল যে আমরা আজ এখানে আসতে চলেছি। আশা করি এখানের সিকিউরিটি গার্ড এই বিষয়ে অবগত। আমি আর কাকু রিসর্টের ভেতরে ঢুকলাম। সামনেই দেখি সিকিউরিটি গার্ডের বসার জায়গা। আমাদেরকে দেখে একজন ভদ্রলোক আমাদের দিকে আসলো। তাকে দেখে মনে হয় উনি সিকিউরিটি গার্ড, কারণ উনি তখন ক্যাজুয়াল ড্রেসে ছিলেন। ওকে দেখতে পেয়ে কাকু বলল, আপনি রিসোর্টের সিকিউরিটি গার্ড? হ্যাঁ বাবু। আচ্ছা নমস্কার, আমি প্রীতিশ কুমার পাল। এক বিশেষ দরকারে এখানে আসতে হয়েছে। আশা করি প্রমোদ বাবুর সাথে এই বিষয়ে আপনার কথা হয়ে গিয়েছে। হ্যাঁ বাবু, উনি আমাকে বলেছিলেন কাল রাতে। আপনি চলুন, আপনাকে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। রনিত বাবুর স্ত্রী নিখোঁজের সম্পর্কে আপনি কতটা কি জানেন? কাকুর এই রকম হঠাৎ প্রশ্ন শুনে রীতিমতো খাবড়ে গেল বলরাম ঘোষ। আমতা আমতা করে বলল, আমি কিছু জানি না বাবু, কারণ আমি ওই দিন এখানে ছিলাম না। আমার স্ত্রীর অসুস্থতার কারণে গ্রামে গেছিলাম। আচ্ছা, আপনার হাতের সাইডে চোট পেলেন কিভাবে? আর আপনার নখের উপর ব্যান্ডেজ লাগানো, কোনো সমস্যায় পড়েছিলেন বুঝি? হ্যাঁ, ওই গ্রাম থেকে আইতে আইতে একটা গাড়ি ধাক্কায় মাটিতে পড়ে যায়, সেই থেকেই এই চোটটা পায়। আমি দেখলাম কাকু বলরাম ঘোষের কথা শুনে মুচকি মুচকি হাসছে, আর ক্যাভেন্ডার্স গোল্ড ফ্লেকের প্যাকেটটা পকেট থেকে বার করছে। কাকু সিগারেট ধরাতে ধরাতে বলল, আচ্ছা বুঝলাম। বলরাম বাবু, রনিত আর প্রণমিতা ওই দিন কোন ঘরে ছিল আপনি জানেন? কেন জানবো না? আমি তো এনাদের সবকিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে এখানে। এই যে বারান্দার দিকের ঘরটা, এই দাদা বাবুরা ছিলেন এদিকে। আচ্ছা, আমরা সমস্ত জায়গা ঘুরে দেখছি, যদি দরকার হয় আপনাকে আমি ডেকে নেব। বলরাম ঘোষ চলে যাওয়ার পর কাকু আমাকে বলল, ভাইপো, এখানে আমাদেরকে খুব চোখ কান খোলা রাখতে হবে, কারণ চোখ যদি না খুলে রাখি, চোখে ধুলো ছাড়া কিছুই দেখতে পাবো না। কোনো সন্দেহজনক কিছু দেখতে পেলে আমাকে বল। এই ঘরের মধ্যে তেমন কিছু ছিল না। একটা বিছানা, সাইডে একটা টেবিল, আর তার পাশে একটা জানালা। কাকু ঘরের মধ্যে কি যেন খুঁজতে লাগলো। আমি কোনো প্রশ্ন করলেও কাকু আমাকে কোনো উত্তর দিল না, শুধু পর্যবেক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ পর কাকু আমাকে বলল, আরে তুই একবার এই জানলার বাইরের দিকে যা, গিয়ে শুধু তুই দাঁড়িয়ে থাক। আমি কাকুর কথা মতো জানলার অপর দিকে গিয়ে দাঁড়ালাম। তার কিছুক্ষণ পর কাকু আমাকে বলল, আদি এবার চলে আয়। আচ্ছা, এই জুতোটা একটা প্লাস্টিকে নিয়ে ব্যাগের মধ্যে রাখ, বেশি হাত লাগাবি না। জানলার নিচে যে এক পাটি জুতো পড়েছিল সেটা আমার চোখেই পড়েনি, কিন্তু গোয়েন্দার চোখে কি আর ফাঁকি দেয়া যায়? তথ্য ও প্রমাণ সংগ্রহ করার জন্য আমাদের দুজনের ব্যাগেই প্লাস্টিক, হ্যান্ড গ্লাভস ও আতশ কাঁচ এছাড়াও যাবতীয় যা যা জিনিসের প্রয়োজন সেগুলি থাকে। ব্যাগ থেকে প্লাস্টিক বার করে ওই জুতোটি প্লাস্টিকের মধ্যে ভরে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। তারপর দেখলাম বলরাম বাবু এদিকে আসছে। কাকু বলরাম বাবুকে দেখে স্থির হয়ে গেল। এমন ভাব করলো যেন কাকু স্বাভাবিকভাবে আমার সাথেই কথা বলছে। আগে বাবু, আপনাদের কিছু খাবারের ব্যবস্থা করি। সামনে ভালো হোটেল রয়েছে, ওইখান থেকে আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসি তাহলে। না, তার বিশেষ দরকার পড়বে না, আমরা একটু পরেই এখান থেকে বেরিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। এইদিকে এমন সময় বেশি হোটেল আপনি পাবেন না।
তার থেকে ভালো খেয়েই যান। না, আপাতত লাগবে না, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর দেখলাম বলরাম ঘোষ চলে গেল। আমি বুঝলাম না কাকু কেন খাবারের কথা বারণ করলো। তারপর কাকু আমাকে বলল, আদি আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, সময় নেই। আমি বুঝলাম না কাকু এমন অস্থির কেন হয়ে গেছে। আমি কোনো প্রশ্ন না করে বললাম, আমার প্রায় সব কাজ শেষ, তাহলে বেরোনো যাক। সান্যাল রিসর্ট থেকে ফিরতে ফিরতে আমাদের বিকেল 4টে হয়ে গিয়েছে। রাস্তায় একটা হোটেল থেকে অল্প কিছু সবজি ভাত খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তাড়াতাড়ি বাড়ি ফেরায় কাকিমার সাথে বিশেষ কোনো মনোমালিন্য কাকুর হয়নি। আমি সোফায় বসে চা খাচ্ছি, এমন সময় দেখলাম কাকু রেডি হয়ে কোথায় যেন বের হচ্ছে। আমাকে বলল, আমি একটু বেরোচ্ছি, বুঝলি, ফিরতে রাত হবে, তোর কাকিমা যদি জিজ্ঞেস করে তুই একটু সামলে নিস, খুব দরকারি কাজেই বেরোচ্ছি। আরে আমাকেও নিয়ে যাও, আমার এখন পড়াশোনা নেই, আমিও যেতে চাই তোমার সাথে। জেদ করিস না আদি, তুই যদি আমার সাথে যাস তোর কাকিমার মনে হবে আমি কেস সংক্রান্ত কোনো কাজে বাইরে গিয়েছি। ফিরতে দেরি হলে দুশ্চিন্তা করবে, তার থেকে তুই বাড়িতে থাক, আমি বেরোই। আচ্ছা বেশ তাই। এখন বাজে রাত 8টা। এখনো পর্যন্ত কাকিমা আমাকে প্রায় 20 বার জিজ্ঞেস করে নিয়েছে কাকু কোথায় গিয়েছে, কখন আসবে, কি কাজে গিয়েছে। আমি কোনোভাবেই নানা কৌশলে কাকিমাকে বুঝিয়ে রেখেছি, জানি না কতক্ষণ পারবো। এতক্ষণ ঠিক ছিল। ঘড়িতে যেই 10টা পার হলো তখন কাকিমা আমাকে গম্ভীর স্বরে বললে, আদি, তুমি আমাকে সঠিক কথা বলো কিন্তু, যে তোমার কাকু কোথায় গিয়েছেন। এত রাত পর্যন্ত তোমার কাকু কোনোদিনও কোথাও থাকে না। এবার কিন্তু আমার সত্যি ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আসলে কাকু একটা কেস সংক্রান্ত খোঁজে বাইরে গিয়েছে, ফিরতে দেরি হবে, আমাকে বলে গিয়েছিল। ঠিক আছে, আজ ফিরুক তোমার কাকু। প্রায় রাত 12:45 দিকে দরজার কড়া নাড়ার শব্দ আমি শুনতে পেলাম। বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে দরজা খুলতে দেখি কাকু দাঁড়িয়ে আছে। বাইরে তখন প্রবল বৃষ্টি শুরু হয়েছে, সেই কারণে কাকু প্রায় আধ ভেজা হয়ে এসেছে। ঘরের ভেতরে ঢুকে এসে কাকু আমাকে বলল, আদি আজ অনেক তথ্য আমার কাছে এসেছে, কাল সকাল হোক সব বলবো তোকে, আর চুপচাপ গিয়ে শুয়ে পড়। আর আমি আজ তোর সাথে শুবো, তোর কাকিমাকে বিরক্ত করবো না। আমি চাইছি না রাতে কোনো চেঁচামেচি হোক। কাকু আমাকে কথাগুলো আস্তে আস্তে বলছে, যেন কেউ শুনতে না পারে। আর কাকুর পেছনে কখন যে এসে কাকিমা দাঁড়িয়েছে আমরা দুজনেই টের পাইনি। কাকিমা বলল, রাতের খাবারটা ঢাকা দেওয়া আছে, খেয়ে নিও। এই দৃশ্য দেখে আমি আর কাকু একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলাম। তারপর কাকু আমাকে ইশারা করতেই আমি আমার ঘরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। আগের দিন রাত পর্যন্ত জাগার ফলে আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি বসার ঘরে আসতেই কাকু আমাকে বলল, সুপ্রভাত ভাইপো, ঘুম হলো আপনার? গোয়েন্দা হতে গেলে কিন্তু এত ঘুমোলে হবে না, তাড়াতাড়ি ওঠা প্র্যাকটিস করতে হবে। আমি কাকুর সাথে কথা বলতে বলতে লক্ষ্য করলাম কাকুর হাতে একটা ব্যান্ডেজ আছে। মনে হলো কাল রাতে কোথাও চোট পেয়েছে। আমি বললাম, তোমার ওই হাতের ব্যান্ডেজটা কিভাবে হলো? কাল আমি জেনারেল রিসোর্টে আবার গিয়েছিলাম, আর ওখানে এক ধস্তাধস্তির ফলে এই চোটটা পাই। তুমি কাল রাতে সান্যাল রিসর্টে গিয়েছিলে না? হ্যাঁ, কারণ বলরাম ঘোষকে দেখে আমার সন্দেহ হয়েছিল, তাই আমি আর সুনীল গিয়েছিলাম ওই সান্যাল রিসর্টে। সুনীল মানে তোমার ওই পুলিশ বন্ধু? হ্যাঁ, কারণ আমি জানতাম দ্বিতীয়বার যখন আমি রিসর্টে যাব তখন আমার উপর হামলা করা হবে, কারণ শত্রুপক্ষ কখনোই চাইবে না তাদের লোপাট করা তথ্য আমি খুব সহজেই জেনে যাই। লোপাট করা তথ্য মানে? বলছি, তার আগে আমি একটা টেলিফোন করে আসি। বিজয়বাবুকে ইমিডিয়েটলি একটা কথা জানাতে হবে। হ্যাঁ, সুপ্রভাত, বলুন পালবাবু। আপনার কেসের আমি 50% সমস্যার সমাধান পেয়ে গেছি। আপনাকে শুধু আমার কথা মতো একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন, কি কাজ করতে হবে? প্রত্যুষ মিত্র নামের যে ছেলেটির সাথে প্রণমিতার প্রেম ছিল, সেই ছেলেটির নামে আপনাকে থানায় অভিযোগ করতে হবে
যেন ওকে আইনতভাবে বন্দি করা হয়। আমি জানতাম ওই রাস্কেলটাই এর পেছনে থাকবে। ঠিক আছে, আমি এক্ষুনি রিপোর্ট করছি। অনেক ধন্যবাদ আপনাকে। কোনো দরকার হলে আমি আবার আপনাকে জানাবো। তুমি ওখানে এমন কি পেয়েছো, আর ওইখানে কি কি ঘটেছে আমাকে একটু খুলে বলো না। একদম সময় নেই, এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে। ছটফট তৈরি হয়ে নে। আর হ্যাঁ, আমরা যে জুতোটা রিসোর্ট থেকে পেয়েছিলাম ওই জুতোটা মনে করে নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে। আমরা গেলাম প্রথমে মহেশতলা থানায়। ওখানে এসপি হলেন সুনীল চক্রবর্তী। রিসর্টে পাওয়া জুতোটা সুনীল বাবুর হাতে দিয়ে কাকু যেন কিছু বলতে লাগলো। আমি একটু দূরে দাঁড়িয়ে থাকায় পুরোপুরি শুনতে পাইনি। সুনীল বাবুর সাথে দরকার শেষ করে আমার কাছে এসে কাকু বলল, আচ্ছা এবার আমাদের সিএসআইআর কলেজে যেতে হবে। ওই অরবিন্দ বাবু যে কলেজের প্রফেসর, ওই কলেজে? হ্যাঁ একদম ঠিক ধরেছিস। ওই কলেজে শুধু অরিন্দম নেই, অনিল বসাক নামের একজন প্রফেসর থাকে। আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি, তাতে চল। মিনিট 15-র মধ্যে সিএসআইআর কলেজের সামনে পৌঁছে গেলাম। কলেজের ভেতরে গিয়ে সিকিউরিটি গার্ডকে কাকু বলল, প্রফেসর অনিল বসাক আছেন? আপনি কে? আচ্ছা ওনাকে গিয়ে বলুন ডিটেকটিভ পৃথ্বীশ কুমার পাল ওনার সাথে দেখা করতে এসেছে। বাকিটা উনি আপনাকে বলে দেবেন। আচ্ছা আপনি অপেক্ষা করুন, আমি গিয়ে বলছি স্যারকে। তার কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে কাকুকে বলল, আমার সাথে চলুন, স্যার প্র্যাকটিস ল্যাবে আছেন, আপনাকে ওখানেই যেতে বলেছে। এই কথা শুনে কাকুকে দেখলাম। ঠোঁটের কোণে একটা মুচকি হাসি আমার দিকে দেখে হাসলো। তারপর আমি আর কাকু সিকিউরিটি গার্ডের সাথে গিয়ে পৌঁছালাম অনিল বাবুর প্র্যাকটিস ল্যাবে। প্র্যাকটিস ল্যাবের ভেতরে গিয়ে দেখলাম 2-3 জন ছাত্র কেমিক্যাল নিয়ে রিসার্চ করছে। আমাদেরকে দেখতে পেয়ে একজন ভদ্রলোক এগিয়ে গিয়ে আস্তে আস্তে ছাত্রদেরকে বলছে, তোরা নিজেদের কাজ প্র্যাকটিস কর, আমি একটু পরে আসছি। ওই ভদ্রলোক কাকুর সামনে এসে বলল, নমস্কার, আমি অনিল বসাক। আশা করি প্রমোদবাবু আপনাকে এর আগে আমার ব্যাপারে জানিয়েছেন। হ্যাঁ, ওর সাথে তো আমার প্রায় কথা হয়। ও জানিয়েছিল যে ওর পুত্রবধূর নিখোঁজের কেসটা আপনি দেখছেন। আপনি আমার সাথে আমার অফিস রুমে চলুন, এখানে কথা বলাটা ঠিক নয়। হ্যাঁ নিশ্চয়ই চলুন। এই বলে আমি আর কাকু অনিল বাবুর রুমে গেলাম। তারপর অনিল বাবু কাকুকে বললেন, এখানে বসুন আপনারা, এবার বলুন আপনি কি দরকারে এসেছেন। প্রমোদবাবুর দুজনেই আমার ছাত্র ছিল। আচ্ছা রনিতের সম্পর্কে আপনি কতটা কি জানেন? স্যার আপনাকে একজন ডাকছি, জরুরি দরকার। একটু অপেক্ষা করুন, আমি আসছি। অনিল বাবু বেরিয়ে যেতেই কাকুকে দেখলাম রুমের ভেতরে কি যেন খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর দেখলাম ডাস্টবিন থেকে কি যেন একটা কুড়িয়ে রুমালের মধ্যে জড়িয়ে পকেটের মধ্যে নিয়ে নিল। তারপর চেয়ারে বসে পড়ল। তারপর অনিল বাবু রুমে আসলেন। হ্যাঁ বলুন এবার। ওই প্রত্যুষ সম্পর্কে আপনি কতটা কি জানেন, যদি একটু বলতেন। প্রত্যুষকে আমার ছাত্র বলতেও ঘৃণা হয়। ও যে এত নীচ কাজ করতে পারে বলে আমার ধারণা ছিল না। ওদের সম্পর্কের কথা কলেজের আনাচে কানাচে প্রায় গুনগুন করতে শোনা যেত। আচ্ছা বুঝলাম। আচ্ছা আপনি কোন কোন কেমিক্যালের উপর রিসার্চ করেন? বর্তমানে আমি একটা বিষয়ের উপর রিসার্চ করছি, আর সেই কারণে আমি আজকাল খুব ব্যস্ততার মধ্যে আছি, যে কারণে আমি আপনাকে এখন বেশি টাইম দিতে পারবো না। আমার যা জানা ছিল জানা হয়ে গেছে, তাহলে আমরা এখন উঠি। অনেক ধন্যবাদ আপনাকে। তারপর আমি আর কাকু ওই কলেজ থেকে বেরিয়ে আসলাম। বাড়ির কাছে পৌঁছে কাকু আমাকে বলল, তুই বাড়ি চলে যা, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আমি একটু আসছি। এই বলে কাকু চলে গেল। প্রায় 2 ঘন্টা পর কাকু বাড়ি আসলো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছি। আমি কাকুকে জিজ্ঞেস করলাম, কেসটার কিছু সমাধান বেরোলো? সমস্যাটা বুঝেছি আদি, কিন্তু সমাধানটা কোথায় হবে সেটাই বুঝতে পারছি না। মানে তুমি সবকিছু ধরে ফেলেছো? আমি প্রশ্নটা করতে যাব, হঠাৎ দেখি পাশের জানলার কাঁচ ভেঙে রুমালে জড়ানো একটা পাথর বাড়ির মধ্যে ঢুকে আসলো।
কেউ যেন এটা বাইরে থেকে ছুঁড়ে মেরেছে। থাকিস এই সময় কাকিমা, পিকাই আর মাসিমা বাড়ির ভেতরে ঘুমোচ্ছে, না হলে ওদের হয়তো কিছু একটা ক্ষতি হয়ে যেত। আদি, মাথা নিচু করে থাক, হয়তো আবার পাথর ছুটতে পারে। কিছুক্ষণ আমি আর কাকু মাথা নিচু করে থাকলাম। যখন দেখলাম পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তখন আস্তে করে কাকু ওই রুমালে জড়ানো পাথরটা হাতে নিয়ে এবং পাথর থেকে রুমালটা আলাদা করলে দেখলো তাতে কি যেন একটা লেখা আছে। কাকু সেটা পড়তে লাগলো। এটা তো হুমকির চিঠি। ভাইপো, শত্রুপক্ষ যখন নিজের জায়গাটা হারাতে থাকে তখন এই রকম ছোটখাটো হুমকি দিয়ে থাকে, এতে অবাক হওয়ার কিছুই নেই। তারপর কাকু কাকে যেন টেলিফোন করছে। আমি ততক্ষণে জানলার ভাঙা কাঁচগুলো এক জায়গায় সংরক্ষিত করে ডাস্টবিনে ফেলে দিলাম। কিছু সময় পর দেখলাম টেলিফোনটা বেজে উঠল। কাকু টেলিফোনটা ধরতেই আমি শুনতে পেলাম বিজয়বাবুর গলা। আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, সেই কারণেই টেলিফোন করলাম। হ্যাঁ বলুন। প্রমথ সান্যাল আমার নামে মামলা করেছে। আমার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় ওর ছেলের জীবন নষ্ট হয়েছে। সেই কারণে আমার ব্যবসার অর্ধেক অংশীদারও ছেলের নামে করে দিতে হবে, এই দাবিতে ও কোর্টে মামলা করেছে। আচ্ছা, এটা হওয়ারই ছিল। আজ সন্ধে এই কেসে সমাপ্ত করবে, দোষীরা নিজে নিজের দোষ স্বীকার করতে বাধ্য হবে। এই বলে কাকু এক এক করে সবার নাম বলতে লাগলো। তারপর ফোন রেখে কাকু আমাকে বলল, আজ সন্ধে আমাদের বিজয়বাবুর বাড়িতে যেতে হবে। আমি বেশি কথা বাড়ালাম না, চুপচাপ কাকুর দিকে তাকিয়ে কথা শুনতে লাগলাম। আমরা এখন আছি বিজয়বাবুর বাড়িতে। বিজয়বাবুর দেওয়াল ঘড়িতে ঢং শব্দে জানান দিল যে এখন 6:30 হয়েছে। আমি, কাকু, বিজয়বাবু ও এসপি সুনীল চক্রবর্তী আছেন। সুনীলবাবু নর্মাল ড্রেসে আছেন, পুলিশ ইউনিফর্মে উনি আসেননি। আমাদের সবাইকে চা এবং জল এনে দিচ্ছে বিজয়বাবুর কাজের লোক। মনে হলো বাইরে কোনো গাড়ি এসে থামলো। তারপরেই দেখি প্রমোদ সান্যাল, রনিত সান্যাল ও অনিল বাবু ভেতরে ঢুকে আসলেন। প্রমোদ বাবু এসে বললেন, কি ব্যাপার বিজয় বাবু, এই সময় আমাদের তিনজনকে এইভাবে হঠাৎ করে ডাকার মানে কি? আপনার সাথে তো আমার কোর্টে দেখা হওয়ার কথা ছিল, তাই না? এই কথা শুনে কাকু উঠে দাঁড়িয়ে বলল, আহা প্রমথবাবু, এত অস্থির হবেন না, বসুন, মাথা ঠান্ডা করুন। আমার আপনাদের সবার সাথে একটু আলোচনা করার আছে, সেই জন্য আপনাদের সবাইকে এখানে ডাকা। বিজয়বাবু, আমাদের সবাইকে ডাকার আসল কারণটা জানতে পারি কি? আমার হাতে বেশি সময় নেই, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। আহা অনিলবাবু, 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করলে আপনার গবেষণায় এমন কোনো ঘাটতি পড়বে না। কাছে থেকে রনিত বাবু বলে উঠল, আপনি কি কিছু আলোচনা করবেন নাকি উঠে যাব? কারণ ফালতু টাইম দেওয়ার মতো সময় আমার কাছে নেই, আমরা সবাই ব্যস্ত মানুষ। আচ্ছা বেশ, এবার কাজের প্রশ্ন করি তোমাকে। 15ই মে রাতে তুমি কোথায় ছিলে? আপনাকে তো আগেই বলেছি, 15ই মে রাতে আমি এবং প্রণমিতা আমাদের রিসর্টে গিয়েছিলাম। আচ্ছা বেশ, ঠিক কটার সময় লাস্ট আপনি প্রণমিতাকে দেখেছিলেন? কি আজব প্রশ্ন! আরে বাবা, এইরকম ঘড়ি ধরে তো আর কেউ মিসিং হতে পারে না পালবাবু। আন্দাজ মতো আপনি একটা বলুন না। তখন ওই 9টা কি 10টা হবে। শেষ আপনি প্রণমিতাকে কি পোশাকে দেখেছিলেন? একই প্রশ্ন আমাকে বারবার কেন করছেন পালবাবু? আমি তো বলেছিলাম আমি শেষে ওকে ওই চুড়িদার পরা অবস্থাতেই দেখেছিলাম। আমি দেখলাম এই কথাটা বলার পর বিজয়বাবু দাঁড়িয়ে বললেন, তুমি ভুল করেছো রনিত। পারমিতা সেদিন ওর মায়ের প্রিয় লাল রঙের শাড়ি পরে গেছিল। ও আমাকে টেলিফোনে এই কথাটাই বলেছিল। কি যাতা কথা বলছেন না? প্রণমিতা আমার সাথে গিয়েছিল, আমি জানবো না ও কি পড়েছিল? প্রণমিতা কথায় কথা মিথ্যা কথা বলে, হয়তো আপনাকে টেলিফোনে বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা বলে দিয়েছে। আচ্ছা আপনার শান্ত হন, আমার আলোচনার বিষয় এটা নয়। রনিত, তোমার কি ধারণা প্রণমিতা কোথায় গিয়েছে? কোথায় আবার? ওই পুরনো প্রেমিকের সাথে আনন্দ করে বেড়াচ্ছে হয়তো। এই প্রত্যুষ বলে ছেলেটি, তাই তো? শুধু কি প্রত্যুষ, আর কোথায় কোথায় কে জানে ফষ্টি নষ্টি করে বেরিয়েছে। দুশ্চরিত্রা মেয়ে মানুষ একটা। এই কথা শুনে বিজয়বাবু রীতিমতো রনিত বাবুর দিকে তেড়ে আসলো। মুখ সামলে কথা বলো ছোট লোক। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে দুশ্চরিত্রা বলছো। কাকু কোনোভাবে বিজয়বাবুকে আটকালো। গিরিবাবু
প্রত্যুষকে নিয়ে আসুন। আমি দেখলাম পেছনের ঘর থেকে একজন হাবিলদার একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে। বুঝতে পারলাম ওই ব্যক্তি হলো প্রত্যুষ। রনিত বাবু, প্রথম আমারও সন্দেহ হয়েছিল, সেই কারণেই প্রত্যুষের নামে রিপোর্টটা দিয়ে আমি ওকে অ্যারেস্ট করাই। তারপর ওকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ও সেদিন গ্রামের বাড়িতে গিয়েছিল এবং প্রমাণসহ যাত্রাপথের টিকিটও পুলিশের হাতে তুলে দেয়। এরপর আপনি কাকে সন্দেহের তালিকায় রাখতে চান আপনি বলুন। কাকুর এই রকম প্রশ্ন শুনে রনিত বাবু ঘাবড়ে গিয়ে বলল, আমি কি জানি, আমার মাথায় এখন কিছু আসছে না। আচ্ছা বেশ, আমি আপনাদের সবাইকে একটা খুব সুন্দর গল্প বলে শুনুন। এই গল্পটা আপনারা শুনলে বুঝতে পারবেন প্রণমিতার আসলে কি হয়েছিল। কাকুর এই ধরনের কথা শুনে আমি দেখলাম প্রমোদ বাবু, রনিত বাবু ও অনিল বাবু তিনজনই নড়ে চড়ে বসল। কাকুকে দেখলাম পকেট থেকে ক্যাভেন্ডারিস গোল্ড ফ্লেকের প্যাকেটটা বের করেছে আর সবার দিকে তাকিয়ে বলল, আমি একটা সিগারেট খেতে পারি, মানে যদি কারো কোনো আপত্তি না থাকে তো। যখন কেউ কিছু বলল না, কাকু মুচকি হেসে খস শব্দে সিগারেটটি ধরালো, তারপর বলল, আমি যা যা বলবো শুধু তাই শুনবেন এবং যাকে যতটুকু প্রশ্ন করব সে ততটুকু উত্তর আমাকে দেবেন। 15ই মে রাত 10:05 প্রণমিতা খুন হয়। এই কথা শোনা মাত্রই আমি, সুনীল বাবু আর কাকু ছাড়া বাকি যতজন ওইখানে উপস্থিত ছিল ততজনের পা থেকে মাথা পর্যন্ত যেন কেঁপে উঠল। সবার আগে বিজয় বাবু আর প্রত্যুষ বাবু চিৎকার করে উঠল, তারপর চিৎকার করে উঠল রনিত বাবু। আপনি আপনি এসব কি কথা বলছেন? কে খুন করতে পারে প্রণমিতাকে? আহা, সবার এত ব্যস্ত হওয়া দরকার নেই, আমি এক এক করে বলছি সব ঘটনা। প্রমোদ বাবু, আপনার এখন গার্মেন্টসের ব্যবসা কেমন চলছে? ব্যবসা কেমন চলছে তা জেনে আপনি কি করবেন? ভালোই চলছে। একদমই না, আপনার ব্যবসা বন্ধ হতে বসেছে। মানে কি বলতে চান আপনি? কিছুদিন পর আপনার কোনো ব্যবসায়ী আর থাকবে না, আর আপনার ছেলে হলো বড় একজন অকর্মণ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ বালবাবু, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। গলার হুমকিতে রনিত বাবু উঠে দাঁড়াতে আমি দেখলাম সুনীল বাবু পকেট থেকে রিভলভার বার করে রনিত বাবুর দিকে তাক করলেন। এই দেখে ভয়ে রনিত বাবু নিজের জায়গাতে আবার বসে পড়লেন। তারপর কাকু আবার বলতে শুরু করলো, প্রমোদ বাবু, আপনি বিজয়বাবুকে ব্যবসায়ী সূত্রে অনেকদিন থেকে চেনেন, আর আপনিও জানতেন যে বিজয়বাবুর একটি মেয়ে রয়েছে। তারপর আপনি গোপন সূত্রে জানতে পারেন যে ওনার মেয়ের একটি অসুবিধা রয়েছে। প্রণমিতা কোনোদিনও মা হতে পারবে না। আমার তখনই সন্দেহ হয়েছিল যখন আমি শুনেছিলাম আপনি সবকিছু জেনেও প্রণমিতার সাথে আপনার ছেলের বিয়ে দেন। উদ্দেশ্য ছিল বিজয়বাবুর প্রতিষ্ঠিত ব্যবসার অর্ধেকাংশে নিজের ছেলেকে বসানো। কি যাতা বলছেন আপনি এসব? আরে ধৈর্য ধরুন, এখন অনেক বাকি আছে। আপনি ব্যবসার অর্ধেকাংশ আপনার ছেলেকে দেওয়ার উদ্দেশ্যে বিয়ে তো দিলেন, কিন্তু তারপর দেখলেন বিজয়বাবুর পর সমস্ত কিছুর মালিকানা প্রণমিতার নামে করা হয়েছে। প্রণমিতা জীবিত থাকা অবস্থায় কোনো মতে ওই মালিকানা রনিত নিতে পারবে না, কিন্তু ওকে আপনি মেনেও নিতে পারবেন না, কারণ প্রণমিতা আপনাকে কোনো বংশধর দিতে পারবে না। তাই বাবা আর ছেলে মিলে প্রণমিতাকে হত্যার ষড়যন্ত্র করলেন। এই কথা শুনেই প্রমোদ বাবু আর রনিত বাবু তত্তর করে ঘামতে শুরু করলেন। এতক্ষণ অনিল বাবু চুপচাপ বসেছিলেন, উনি এবার বললেন, এসব কি যাতা কথা বলছেন আপনি তখন থেকে? হ্যাঁ, আপনি মনে হয় গোয়েন্দাগিরি ভুলে গেছেন। আচ্ছা বেশ, হত্যা কিভাবে করা হলো এবার সেটা একটু বলি শুনুন। আমি আর আমার ভাইপো 18ই মে সকালে স্ট্যান্ডার্ড রিসোর্টে গিয়েছিলাম। 15ই মে প্রণমিতা আর রনিত সেই রুমে ছিল। ওই রুম থেকে আমি এক পাটি মহিলাদের জুতো পাই, যেটা আমি পুলিশের মাধ্যমে ফরেন্সিকে পাঠাই। তারপর ওরা জানায় ওই জুতোয় একটি পিনের মধ্যে রিসিন নামের বিষ পাওয়া যায়। আজ সকালে যখন আমি আপনার কলেজে গিয়েছিলাম, আপনার রুমের ডাস্টবিন থেকে একটি খালি শিশি আমি দেখতে পাই। ওই খালি শিশি আর আপনার ব্যবহৃত করা একটি পেন আমি আপনার বিনা অনুমতিতে আমার ব্যাগে নিয়ে নিই। আর ওই একই ধরনের একটি শিশি আমি পেয়েছিলাম স্যান্ডেল রিসোর্টের ওই রুমে। ওই দুটো শিশির গায়ে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার পেনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে যায়। ও
এই কথা শোনার পরে উঠে দাঁড়িয়ে অনিলবাবু চিৎকার করে বলল, আলবাবু, আপনি কি কথা বলছেন? আমি মানি না আপনার যুক্তি। আমি দেখলাম সুনীলবাবুর ইশারায় একজন হাবিলদার অনিলবাবুর পেছনে এসে দাঁড়িয়েছে। তারপর অনিলবাবু ঘামতে ঘামতে ভেজা বিড়ালের মতো আবার নিজের জায়গায় বসে পড়লেন। এবার প্রশ্ন হলো, বৃষ্টির জুতোয় মেশানো হয়েছে কি? আমি আগেই বললাম, রিসর্ট রুমের রুম থেকে আমি একটি জুতো পেয়েছিলাম। সেই জুতোয় একটি পিন ছিল এবং পিনের মধ্যে ঋষির নামের একটি বিষ পাওয়া যায়, যেটি অনিলবাবু রনিত বাবুকে দেয়। কিন্তু আমার ধারণা অনুযায়ী ঋষির নামের বিষ কাজ করতে সময় নেয়, কিন্তু যদি কোনো ধাতব পদার্থের মাধ্যমে শরীরে ইনজেক্ট করা হয় তাহলে খুব জোর প্রভাব পড়ে। কাকু এই কথাগুলি বলতে বলতে রনিত বাবুর কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন করল, বিষয়টি কখন দিয়েছিল রনিত? কারো ভেতর থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা গোয়েন্দার থেকেও পুলিশ ভালো জানে। আর এখানে আমার পরিচিত বন্ধু সুনীল রয়েছে, ও একজন এসআই। এই কেসটা ওই দেখছে, বাকিটা তুমি ভালো করেই বুঝতে পারছো। কাকুর কথা শুনে রনিত বাবু মুখ বন্ধ করে বসে আছেন, কোনো কথা বলছেন না। এই দেখে কাকু বলল, সেদিন রিসোর্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোনোর আগে প্রণমিতার জুতোয় ওই বিষ মাখানো পিন গেঁথে দেওয়া হয়। এইবারে প্রশ্ন হলো, এর প্রমাণ আমি পেলাম কোথায়? আমি যেদিন প্রথমবার তোমাদের বাড়িতে গিয়েছিলাম সেদিনে তোমাদের চাকর রঘুবাবুর প্রতি আমার একটা কৌতূহল জেগেছিল। আমার মনে হয়েছিল উনি আমাকে কিছু বলতে চান। সেই কারণে আমি তার পরের দিন আবার তোমাদের বাড়ি গিয়েছিলাম। খুবই গোপনভাবে আমি রঘুবাবুর সাথে কথা বলি। উনি আমাকে জানায়, যেদিন তুমি প্রণমিতার জুতোয় বিষ মাখানো পিন গেঁথেছিলে সেদিন আড়াল থেকে রঘুবাবু সবকিছু দেখেছিল। গরিব অসহায় মানুষ, সেই কারণে এতদিন কাউকে নিয়ে কিছু বলেননি। রঘুবাবুর স্টেটমেন্টটা আমি আগে পুলিশের হাতে তুলে দিয়েছি। তুমি জানতে যে এই বিষের ফল প্রকাশ হতে কিছু সময় লাগে। সেই কারণে রিসর্টে যাওয়ার পর প্রণমিতার চক্ষু আড়ালে তার জুতোয় ওই একই জায়গায় তুমি আবার বিষ দিয়েছিলে। তোমরা রিসর্টে ঠিক কটার সময় গিয়ে পৌঁছেছিলে আমার জানা নেই, তবে ঠিক 10:05 প্রণমিতার দেহ নিঃসাড় হয়ে পড়ে, কারণ ওই রুমের ভেতর টেবিলের পাশে একটি ঘড়ি কাজ ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। আর ঘড়িটি 10:05 পর বন্ধ হয়ে যায়। এর থেকে প্রমাণিত হয় প্রণমিতার শেষ অবস্থায় তুমি ওর উপর অকথ্য অত্যাচারও করেছিলে। তোমাদের দুজনে ধস্তাধস্তির কারণে ওই ঘড়িটি টেবিল থেকে পড়ে ভেঙে যায়। কাকুর সমস্ত কথা শোনার পর আমরা সবাই চুপ করে রইলাম। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। তারপর প্রমোদবাবু বললেন, আপনি যা বলছেন তা যে সত্যি আপনি প্রমাণ করতে পারবেন তো? কে দেবে আপনার সাক্ষী? পারবেন প্রমাণ করতে পালবাবু? শ্যানল বাবু, এই খেলায় পাকা খেলোয়াড় কিন্তু আমি। কাঁচা কাজ পৃথ্বীশ কুমার পাল করে না। 19 মে আমি খুব গোপনভাবে শ্যানল রিসোর্টে যাই। যাওয়ার পর আপনাদের খুব পরিচিত একজনের সাথে আমার খুব ভালোভাবে আলাপ হয়। সে আলাপের ফলে আমাকে একটু আঘাতও পেতে হয়েছিল, যদিও। জানতে চাইবেন না সে কে? এই দেখুন বলরাম বাবু, আর লজ্জা পেয়ে লাভ নেই, বেরিয়ে আসুন সবার সামনে। কাকুর এই কথায় দেখলাম একজন হাবিলদার সান্যাল রিসর্টের সিকিউরিটি গার্ড বলরাম ঘোষকে টানতে টানতে নিয়ে আসছে। পুলিশের জিপ যে কখন বিজয়বাবুর বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছিল আমি টেরও পাইনি। বলরাম ঘোষ আসার পর কাকু বলল, তো বলরাম বাবু, 15 মে তাহলে আপনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তাই তো? তাহলে রনিত বাবুকে প্রণমিতার দেহ লোপাট করতে কে সাহায্য করলো? এই কথাগুলো বলতেই বলরাম বাবু হাউ মাউ করে কেঁদে উঠল আর কাকুর দিকে তাকিয়ে হাত জোর করে বলল, আমাদের দয়া করে ছেড়ে দিন স্যার। আমাকে আমাকে টাকার নোভ দেখিয়ে এনারা এই কাজ করতে বাধ্য করেছিল। আমি ইচ্ছা করে এই কাজ করিনি। আমায় মাফ করে দেন বাবু, আমায় মাফ করে দেন, আমায় মাফ করে দেন। কি প্রমোদ বাবু, এর থেকে ভালো প্রমাণ মনে হয় না আর কিছু হতে পারে। কাকুর কথা শেষ হতেই বিজয়বাবু তার মেয়ের শোকে হাউ মাউ করে কেঁদে উঠলেন আর বললেন,
আমার মেয়ে তো কারোর ক্ষতি করেনি, ওকে আপনারা সবাই মিলে এত বড় শাস্তি দিলেন। আয় আয় ঈশ্বর, ঈশ্বর। বিজয়বাবু, আমি জানি আপনার ভেতরে কষ্ট হচ্ছে, কিন্তু আপনার বোঝা উচিত ছিল যে প্রমথবাবু সবকিছু জেনে শুনেও কেন আপনার মেয়েকে তার পুত্রবধূ করতে চেয়েছিল। সেদিন যদি ভাবতেন, আজ আপনার মেয়ে আপনার চোখের সামনে থাকতো। আমার মেয়ের দেহকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে ওদেরকে বলতে বলুন। আমি আমার মেয়ের শেষ কাজ সম্পন্ন করতে চাই। স্যান্ডাল রিসোর্টে যে রুমে ওরা সেদিন ছিল, ওই রুমের পেছনের দিকের বাগানে প্রণমিতার লাশ মাটির নিচে পোতা আছে। রকমারি ফুলের টবগুলো সরিয়ে দিলেই ফাঁপা মাটি দেখা যাবে। ওইখানে লাশটি লুকানো আছে। আমি আমার বন্ধু সুনীলকে অনুরোধ করব, প্রত্যক্ষ প্রমাণ সহ উপস্থিত সদস্যদের মধ্যে যারা যারা দোষী সাব্যস্ত রয়েছে তাদের গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। প্রত্যুষ মিত্রকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে। প্রমোদ সান্যাল, রনিত সান্যাল ও অনিত বসাক এবং বলরাম ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। বিজয়বাবুর ওপর করা মামলা প্রমোদ সান্যাল সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং অনিল বসাকের কেমিক্যাল রিসার্চ লাইসেন্স বন্ধ করে দেওয়া হয়েছে। একুশে মে সকাল 8:45 হয়েছে। এই সময় আমি আর কাকু সোফায় বসে আছি আর একে অপরের সাথে বিভিন্ন সম্পর্কে আলোচনা করছি। এমন সময় কলিং বেল প্রেস করা শব্দ শুনতে পেলাম। আমি উঠে দরজা খুলতে দেখি এক পরিচিত মুখ দরজার ওপারে দাঁড়িয়ে রয়েছে। আমি কিছু বলতে যাব তার আগে আমাকে বলে উঠল, কি ভাইপো, ভালো আছো? তোমার কাকু বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতেই আছেন, আপনি ভেতরে আসুন। সুপ্রভাত পালবাবু, বিজয়বাবু আমাকে আপনার কাছে পাঠালেন। আপনাকে সুপ্রভাত, বসুন। একমাত্র মেয়ে এইভাবে চলে যাওয়াই কোন বাবা ভালো থাকতে পারেন বলুন তো পালবাবু? বিজয়বাবু মানুষটা বড় ভালো, জানেন তো। ঈশ্বর যে ওনার সাথে কেন এমন করলো আমি জানি না, তবে আপনার জন্য যে দোষীরা উপযুক্ত শাস্তি পেয়েছে এতে বিজয়বাবু খুব আনন্দিত। সেই কারণেই একটু দেরি না করে আপনার বকেয়া পরিশ্রমটা আপনাকে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। এই খামটার মধ্যে আপনার বাকি পারিশ্রমিকটা আছে। আচ্ছা, বেশ, তা না হয় হলো। আপনাকে আজ আমি খালি মুখে ছাড়ছি না, আপনাকে কিছু খেয়ে যেতে হবে। বলুন কি খাবেন? না না পালবাবু, ব্যস্ত হবেন না, আমি কিছু খাবো না, আমাকে অফিসে যেতে হবে। আরে না না, তা কি করে হয়, অন্তত একটু চা খেয়ে যান। এ আদি, তোর কাকিমাকে বল না একটু চা করে আনতে। হ্যাঁ হ্যাঁ, আমি কাকিমাকে গিয়ে বলে আসছি।